হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আজকে আমি যে টপিকসটা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টু হেলমিনথস আর সাথে হচ্ছে সিস্টোড। তো ইন্ট্রোডাক্টরি টু হেলমিনথস এর মধ্যে যে জিনিসটা আমি তোমাদের একটু আইডিয়া দিব, মেডিকেল ইম্পর্টেন্স অফ হেলমিনথস। অ্যাবাউট 45% অফ টোটাল ওয়ার্ল্ড পপুলেশন ইনফেক্টেড উইথ হেলমিনথস। তো হেলমিনথস এর ব্যাপারে বলা হয় যে এটা যেহেতু অনেক সময় অ্যাসিম্পটোম্যাটিক থেকে যায় লং টাইম, যার ফলে দেখা যায় যে অনেকে এটা আর কি ক্যারি করতে থাকে। তো যার ফলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশন, যদিও এটাকে বলা হয় ইনফেস্টেশন, নট ইনফেকশন। ক্লাসিফিকেশনে বলা হয় যে তিনটা আর কি ক্লাসিফিকেশন, যেটা আর কি সিস্টোড, ট্রেমাটোড, নেমাটোড। ওকে, সিস্টোড, ট্রেমাটোড, নেমাটোড। এখানে হচ্ছে যে সিস্টোড যেটা সেটা ইলংগেটেড, ফ্ল্যাট, সেগমেন্টেড থাকে। ট্রেমাটোড হচ্ছে ফ্ল্যাট, লিফ লাইক। নেমাটোড হচ্ছে সিলিন্ড্রিক্যাল এন্ড ইলংগেটেড। ওকে, সো আমি ট্রেমাটোড তোমাদেরকে আগে বলে দিয়েছি, এবং হচ্ছে যে আমরা সিস্টোড এবং নেমাটোড বাকি আছে, আজকে তোমাদের সিস্টোডটা বলবো। হার্মফুল ইফেক্টস অফ হেলমিনথস, এটা তোমাদের রিটেনে অনেক সময় আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, তবে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা আর কি জাস্ট বলবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, দেন টিস্যু লেভেল হাইপার সেন্সিটিভিটি। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মানে এটা হচ্ছে যে হেলমিনথস গুলো বডি থেকে আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এগুলো আর কি অ্যাবজর্ব করে নেয়। এগুলো আর কি সে অ্যাবজর্ব করার ফলে দেখা যায় যে ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, অনেক ধরনের আর কিরকম ধরনের হয়ে থাকে। সো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হার্মফুল ইফেক্টস অফ হেলমিনথস। এছাড়া হচ্ছে টিস্যু লেভেল হাইপার সেন্সিটিভিটি হয়ে থাকে। কিছু কিছু হেলমিনথস টিস্যু, বডি টিস্যুতে ঢুকে যায়, যার ফলে দেখা যায় যে ইওসিনোফিলিয়া হয়, হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, কোনো কোনো সময় টাইপ 4 হয়ে থাকে। তো যার ফলে আর কি দেখা যায় যে এটা একটা ইম্পর্টেন্ট কজ অফ টিস্যু লেভেল হাইপার সেন্সিটিভিটি। মেকানিক্যাল অবস্ট্রাকশন কিছু করে থাকে হলো ভিসকাসের মধ্যে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তাছাড়া হচ্ছে মাইগ্রেটরি ইফেক্টস আছে। মাইগ্রেটরি ইফেক্টস হচ্ছে ওয়ান প্লেস থেকে আরেকটা প্লেসে আর কি মাইগ্রেশন করে, যেহেতু এটা মোটাই, সুতরাং আর কি সেই ধরনের মাইগ্রেটরি ইফেক্টস করে থাকে। কিছু কিছু সাইকোলজিক্যাল আপসেটও করে থাকে। সুতরাং দিস আর দ্য হার্মফুল ইফেক্টস অফ হেলমিনথস। Infected host produce some immune response. These are acquired immune response against infective helminths. Helminths adopt some special mechanism to avoid immune attack by host. এটা important একটা factor, যেটা alteration of antigenic site, acquiring coating of host tissues, cleaving host defense products, এই ধরনের জিনিসগুলো আর কি করে থাকে। এবং করেই তারা হচ্ছে যে আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাকে সে অ্যাভয়েড করতে পারে, কারণ বডির ইমিউন সিস্টেম ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সিস্টেম, যেটা বডির এনি টাইপ অফ ফরেন পার্টিকলস কে সে এলিমিনেট করে দিতে পারবে। কিন্তু দেখা যায় যে হেলমিনথস গুলো পারসিস্ট করার কারণই হচ্ছে এই তিনটা জিনিস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাক্টরি হেলমিনথোলজি। নেক্সট যেটা আর কি তোমাদের আমি বলবো সেটা হচ্ছে কি সিস্টোড। সিস্টোডের জন্য যেটা আর কি তোমাদের জানা লাগবে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ। জেনারেল প্রপার্টিজটা তোমাদের অনেক সময় রিটেনে চলে আসে, সুতরাং হচ্ছে যেটা একটা লিখতে হবে রিবন শেপেড অর টেপ লাইক মাল্টি সেগমেন্টেড ফ্ল্যাট ওয়ার্ম, এই কথাটা তোমাদেরকে বলতে হবে। মাল্টি সেগমেন্টেড ফ্ল্যাট ওয়ার্ম, হ্যাবিটেট হচ্ছে অ্যাডাল্ট ফর্ম ইন স্মল ইন্টেস্টাইন, larval form in skin, liver, muscles, CNS or other organs. So যে জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিস্টোডটা হচ্ছে রিবন শেপ অথবা টেপ লাইক, এবং এটা মাল্টি সেগমেন্টেড ফ্ল্যাট ওয়ার্ম মাল্টি সেগমেন্টেড। ওকে, এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মাল্টি সেগমেন্টেড। মরফোলজি যদি বলা হয় তাহলে হচ্ছে যে বডি ডিভাইডেড ইনটু 3 পার্টস। একটা হচ্ছে স্কলেক্স বা হেড, শর্ট নেক, আর একটা সেগমেন্ট বা প্রোগ্লোটিডস। ওকে, এই জিনিসটা তোমাদেরকে ভাই অনেক সময় জিজ্ঞেস করে যে পার্টস অফ 3 পার্টস অফ বডি অফ সিস্টোড। একটা হচ্ছে স্কলেক্স মানে হেড, মাথা একটা থাকবে, মাথার নিচে ছোট্ট একটা নেক থাকবে, দ্যাট ইজ শর্ট নেক থাকে। দেন এরপরে সেগমেন্টস থাকবে, সেগমেন্টস গুলোকে প্রোগ্লোটিডস বলা হয়। গ্রোথ প্রসিড ফ্রম নেক টু ফলোইং সেগমেন্ট, আস্তে আস্তে একটা দেখা যায় একটার পর একটা এরকম ভাবে মাথার ওখান থেকে এক একটা আর কি সেগমেন্ট তৈরি হয় এবং এটা লম্বা হতে থাকে। ক্লাসিফিকেশন এবং স্পেসিস যদি বলা হয় সিস্টোডের, এটা কিন্তু ভাই জিজ্ঞেস করে, ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে ভাই যে নেম 4 স্পেসিস, ইম্পর্টেন্ট 4 স্পেসিস অফ সিস্টোড। এটা কিন্তু ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, স্যাররা কিন্তু খুব মাইন্ড করেন এই 4টা হেলমিনথস এর নাম বলতে না পারলে সিস্টোডের নাম। 1 নাম্বার হচ্ছে টিনিয়া স্যাজেনাটা, 2 নাম্বার হচ্ছে টিনিয়া সোলিয়াম, 3 নাম্বার হচ্ছে ইকানোককাস গ্যানুলোসাস, 4 নাম্বার হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। তোমরা যদি এক্সট্রা কিছু বলতে পারো তাহলে হাইমেনোলেপিস নানা, বাট
প্রথম 4টা মাস্ট টু নো, টিনিয়া সাজানাটা, টিনিয়া সোলিয়াম, ইকানোকক্কাস গ্র্যানুলোসাস, ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। উচ্চারণটা প্রপারলি করবা। আমি কিন্তু এই জিনিসটা আগেও বলেছি যে প্যারাসাইটোলজিতে স্পেসিসের নামগুলো উচ্চারণটা খুবই জরুরি এবং খুব তোমরা হচ্ছে যে মাথা ঠান্ডা করে জিনিসটা চিন্তা করে তারপরে বলবা, ফ্রিকুয়েন্টলি দেখবা। কারণ হচ্ছে কি কনফিউশন চলে আসে, হ্যাঁ, এবং হচ্ছে কনফিউশন চলে আসে তখন টিনিয়ার সাথে ইকানোকক্কাসের জোড়া লেগে যায় এবং হচ্ছে যে জিনিসটা খুব খারাপ হয় ভাইবার জন্য। এমনিতে ভাইভাতে খুব টেনশন থাকে। টিনিয়া সাজানাটা যে জিনিসটা হচ্ছে কমন নেম বিফ টেপওয়ার্ম, তার মানে বুঝতেই পারতেছো এটা বিফ থেকে আসে। বিফ এবং হচ্ছে যে বিফ হচ্ছে গরুর মাংস। ওকে, সো বিফ গরুর মাংস থেকে খাওয়ার মাধ্যমে এটা সাধারণত হয়ে থাকে এবং সেজন্য কমন নেম হচ্ছে বিফ টেপওয়ার্ম। এটা কিন্তু হেলমিনসের কমন নেম জিজ্ঞেস করবেই করবে ভাইবাতে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, মাথায় রাখতেই হবে। ঠিক আছে, কমন নেম অফ টিনিয়া সাজানাটা, কমন নেম অফ টিনিয়া সোলিয়াম, কমন নেম অফ ইকানোকক্কাস গ্র্যানুলোসাস, কমন নেম অফ ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। সো এই জিনিসগুলোর কমন নেম গুলো তোমাদের জেনে রাখা খুব জরুরি। ওকে, অ্যাডাল্ট ফর্ম হচ্ছে টেপ লাইক ফ্ল্যাটেন্ড সেগমেন্টেড, টেপ লাইক ফ্ল্যাটেন্ড সেগমেন্টেড। ওকে, নেমাটোড গুলো সিলিন্ড্রিক্যাল, আর এই ধরনের যে সিস্টোড গুলো এগুলো হচ্ছে টেপ লাইক ফ্ল্যাটেড এবং সেগমেন্টেড। হার্মোফ্রোডাইট, এগুলো হচ্ছে হার্মোফ্রোডাইট হয়ে থাকে কনসিস্টিং অফ স্কলেক্স, নেক এবং সেগমেন্টস। যে কথাটা তোমাদেরকে একটু আগে বলে গেছি যে ইন জেনারেল সিস্টোর 3টা বডি পার্টস থাকে, একটা হচ্ছে স্কোলেক্স, আরেকটা হচ্ছে নেক, আরেকটা হচ্ছে সেগমেন্টস। সুতরাং টিনিয়া সাজানাটার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। 5 to 10 মিটার লং, 5 to 10 মিটার, সো ইটস নট এ জোক। এটা অনেক লম্বা হয়ে থাকে, লম্বা একটা পর একটা সেগমেন্ট জোড়া লেগে 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 এটা অনেক লম্বা হয়ে থাকে এবং স্টুলের মধ্যে সেগমেন্ট গুলো পাওয়া যায়। ইয়েলিশ কালার স্টুলের মধ্যে দেখা যায় সাদা 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 সেগমেন্ট। সুতরাং এটা স্পষ্টভাবে ডায়াগনোসিস সেখান থেকে করা যেতে পারে। সো লম্বা এই হেলমিনস এটার ভিতর থেকে একটা পর একটা এরকম সেগমেন্ট ছিঁড়ে ছিঁড়ে চলে যেতে পারে। মোড অফ ট্রান্সমিশন যেটা বলতেছে ইনফেক্টিভ ফ্রম লার্ভা সিস্ট অফ টিনিয়া সাজানাটা, যেটাকে বলা হয় সিস্টিসার্কাস বোভিস, ডেভেলপস ইন দি মাসেলস অফ ইন্টারমিডিয়েট হোস্ট, দ্যাট ইজ কাউ এন্ড ক্যাটেল, এগুলো আর কি। হ্যাঁ, মাসেলস অফ ইন্টারমিডিয়েট হোস্ট, এটা আমরা মনে করো যে যদি বলি যে গরুর মাংস খাবো কিন্তু টিনিয়া সাজানাটার আমি লার্ভাটাকে আলাদা করে তারপর খাবো, দিস ইজ নট পসিবল, দিস ইজ নট ফিজিবল, কারণ এগুলো সব মাসেল ফাইবারের মধ্যে থাকে। ওকে, যার ফলে আর কি দেখা যায় যে এটা আলাদা করার কোনো সুযোগ নাই। যখনই এটা আর কি আমরা আন্ডারকুকড, আনকুকড এরকম ভাবে মিট খাবো, বিফ, তখনই আর কি আমাদের এরকম ভাবে চলে আসতে পারে। সো বলতেছে যে বিফ কন্টেইনিং সিস্টিসার্কাস বোভিস, তাহলে ইনফেক্টিভ ফর্ম যেটা লার্ভাল সিস্ট অফ টিনিয়া সাজানাটা, যেটাকে বলা হয় সিস্টিসার্কাস বোভিস, বোভাইন থেকে বোভিস, বোভাইন গরু, ঠিক আছে না, এই ধরনের বোভাইন থেকে বোভিস এসছে শব্দটা। ট্রান্সমিটেড হচ্ছে তাহলে বিফ খেতে হবে, যে বিফের মধ্যে সিস্টিসার্কাস বোভিস হতে হবে, বাট এই বিফটা কিন্তু যে কোনো বিফ না, ইটিং পার্শিয়ালি কুকড অর স্মোকড অর পিকলড, যেটা বিফ বলা হয় যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন শিক কাবাব খাই, শিক কাবাব গুলো যদি প্রপারলি কুক না করা হয় তাহলে তার ফাইবারের মধ্যে সিস্টিসার্কাস বোভিস থাকে, সেটা পেটে চলে যায়, পরবর্তীতে এই টিনিয়া সাজানাটা ইনফেকশন করে থাকে। ডায়াগনোসিসের জন্য বলতেছে যে আমরা স্পেসিমেন কিনবো, স্টুল, বুঝতেই পারতেছো মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে হেলমিনস আমরা স্টুল নিই, কোনো কোনো ক্ষেত্রে স্টুল ছাড়া আমরা ব্লাড নিই, কোনো কোনো হেলমিনস দেখার জন্য, কোনো কোনো হেলমিনস আমরা পেরিঅ্যানাল রিজনের আমরা হচ্ছে যখন থেকে সব নিয়ে থাকি, বাট মেজরিটি হচ্ছে আমরা স্টুল নিয়ে আমরা এক্সামিন করে কনফার্ম করি যে দিস ইজ দ্য হেলমিনথিক ইনফেকশনস। ইন দ্যাট কেস টিনিয়া সাজানাটা স্পেসিমেন অফ স্টুল নেকেড আইয়ের মধ্যে হোয়াইটিশ সেগমেন্ট অন স্টুল, স্টুলটা ইয়েলিশ কালার, তার মধ্যে হোয়াইটিশ সেগমেন্ট খুব আলাদা করা যায় ইজিলি, ছোট ছোট সেগমেন্ট থাকে, সুতরাং দেখেই বোঝা যায় যে এটা আর কি টিনিয়া সাজানাটাতে ইনফেকশন হয়েছে। মাইক্রোস্কোপিক্যালি এক্সামিনেশন করলে আমরা এগ দেখতে পাবো। নেক্সট হচ্ছে যেটা টিনিয়া সোলিয়াম, যেটার নাম হচ্ছে পর্ক টেপওয়ার্ম, তাহলে টিনিয়া সাজানাটার নাম হচ্ছে বিফ টেপওয়ার্ম আর টিনিয়া সোলিয়ামের নাম হচ্ছে পর্ক টেপওয়ার্ম। প্লিজ, দিস ইজ দি কমন নেম, সুতরাং তোমাদেরকে এটা মনে রাখতে হবে। পর্ক মানে হচ্ছে শুকরের মাংস, বিফ মানে হচ্ছে গরুর মাংস, বিফ গরুর মাংস, পর্ক হচ্ছে শুকরের মাংস। ওকে, এভাবে তোমরা মনে রাখবা। তাহলে বিফ টেপওয়ার্ম হচ্ছে বিফ খেলে হবে, পর্ক টেপওয়ার্ম হচ্ছে পর্ক খেলে হবে, শুকরের মাংস খেলে হবে। ওকে, বাংলাদেশের মানুষ হচ্ছে মেজরিটি হচ্ছে মুসলিম, 90 to 95% মুসলিম। সো মুসলিমরা হচ্ছে যে বিফ খায়, গরু খায়, তাহলে কোনটা হবে? টিনিয়া সাজানাটা।
ইন্ডিয়াতে হচ্ছে মোস্ট অফ দি হিন্দু, সুতরাং তারা কি খায়? পর্ক খায়। সুতরাং হচ্ছে যে পর্ক যারা খায় তাদের ক্ষেত্রে টিনিয়া সোলিয়াম দিয়ে ইনফেকশন হয়ে থাকবে। ওকে, সো তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি যে টিনিয়া স্যাজানেটা সোলিয়াম মোর অর লেস ইকুয়াল, মানে কোনো ধরনের ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না এক্সেপ্ট কয়েকটা পয়েন্ট, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো। Clinical manifestation বা clinical effects of adult tinea solium infection similar to those caused by tinea saginata. সুতরাং এটা খুব একটা ডিফারেন্স নাই, বাট দে caused by larva cystisarcia are different and dangerous. ওকে, Cystisarcus bovis হচ্ছে টিনিয়া স্যাজাইনেটার, Cystisarcus cellulosi হচ্ছে টিনিয়া সোলিয়ামের। ওকে, সুতরাং তোমরা এই জিনিসটা মনে রাখবা। This collex of tinea solium differ from that of the tinea saginata in possessing an anterior circle of sharply spined hooks arranged in a double row. They are under muscular control দিয়ে থাকে এবং ফোর সাকার্স থাকে যেটা গাট ওয়ালের সাথে তারা হচ্ছে যে অ্যাডহেয়ার হয়ে থাকে। গ্র্যাভিড সেগমেন্ট থাকে এবং এই গ্র্যাভিড সেগমেন্ট টিনিয়া স্যাজানেটা সোলিয়াম দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এর ব্রাঞ্চিং প্যাটার্ন দেখে। ওকে, সো ব্রাঞ্চিং প্যাটার্ন অফ দ্য গ্র্যাভিড সেগমেন্ট এর আমরা হচ্ছে যে দেখেই আমরা আলাদা করতে পারবো যে এটা অ্যাডাল্ট টিনিয়া সোলিয়াম না স্যাজানেটা, এটা সেগমেন্ট দেখে। আর যেটা হেড দেখে আমরা সেখানে কিছু হুক দেখতে পারবো আর কি, ঠিক আছে। সুতরাং এভাবে আর কি আমরা অ্যাডাল্ট ফর্মটাকে আলাদা করতে পারবো। এগটাকে কখনো আলাদা করা যায় না, যেটা টিনিয়া স্যাজানেটার এগ, টিনিয়া সোলিয়ামের এগ, এটা হচ্ছে স্টুল থেকে আলাদা করা যায় না। সো আমরা অ্যাডাল্ট ফর্ম দেখেই আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা যদি সেগমেন্ট দেখি তাহলে সেগমেন্টের ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পারবো, গ্র্যাভিড সেগমেন্টের ব্রাঞ্চিং প্যাটার্ন। আর হচ্ছে যে তাছাড়া আমরা হেডটা দেখেও আমরা হচ্ছে যে বুঝতে পারবো স্কলেক্স দেখে। Life cycle of Tinium is similar to that of Tinea saginata, except that pig is the principal intermediate host. Okay, so Tinea saginata solium এর ক্ষেত্রে জেনারেল সূত্র যেটা সেটাই হবে যে ডেফিনেটিভ হোস্ট কে হিউম্যান ইজ দ্য ডেফিনেটিভ হোস্ট, ক্লিয়ার। আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ইন কেস অফ টিনিয়া সাজানাটা এটা হচ্ছে কাউ, ক্যাটল, এই ক্যাটাগরির। আর হচ্ছে যে টিনিয়া সোলিয়ামের জন্য হচ্ছে পিগ হচ্ছে intermediate host. Okay, because the gravid segments are less motile than those of Tinea saginata, they are usually eliminated in the fecal matter. Remaining the fecal bolus increases the chance of infecting pigs. So এটা আর কি অন্যতম কারণ হচ্ছে যে টিনিয়া সোলিয়াম কিভাবে ইনফেকশনটা করে থাকে। প্যাথোজেনেসিস হচ্ছে হুকড স্কলেক্স অফ টিনিয়া সোলিয়াম may cause greater intestinal disturbance, pain and inflammatory response than that of caused by টিনিয়া সাজাইনাটা। সুতরাং টিনিয়া সোলিয়ামটা বলা হয় যে এটা একটু বেশি রকমের ইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স করে থাকে। টিনিয়া সোলিয়াম লার্ভা ইনফেকশন, যেটাকে আরেকটা নাম হচ্ছে সিস্টিসার্কোসিস, এটা পটেনশিয়ালি ডেঞ্জারাস সিস্টেমিক ইনফেকশন এবং ডিগ্রি অফ ড্যামেজ ডিপেন্ডস অন দি সাইট এন্ড নাম্বার অফ সিস্টিসার্কি দ্যাট ডেভেলপ। ওকে, তো বলা হয় যে টিনিয়া সাজানেটা না টিনিয়া সোলিয়াম কোনটা বেশি ডেঞ্জারাস? বলা হয় যে টিনিয়া সোলিয়াম বেশি ডেঞ্জারাস এবং হচ্ছে যে এটা সিস্টেমিক ইনফেকশন করে থাকে এবং ডিগ্রি অফ ড্যামেজ হচ্ছে নির্ভর করে সাইট এবং হচ্ছে যে নাম্বার অফ সিস্টিসার্কি ডেভেলপ সেটার উপরে। তোমাদের যদি ভাই জিজ্ঞেস করে তাহলে বলবা যে এটা হচ্ছে সিএনএস ইনফেকশন করে, যেটাকে বলা হয় নিউরোসিস্টিসার্কোসিস। প্লিজ এই শব্দটা মনে রাখো, নিউরোসিস্টিসার্কোসিস। তোমরা কি নিশ্চয়ই সবাই পনির খেয়েছো? চিজ কাটলে বা পনির যদি চাকু দিয়ে কাটো তাহলে দেখা যায় ছোট 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 হচ্ছে ফুটা হয়ে ব্রেনের মধ্যে এই টিনিয়া সোলিয়াম গুলো হচ্ছে যে যখন নিউরোসিস্টিসাইটিস গুলো হচ্ছে পরবর্তীতে ব্রেনটা যখন ক্রস সেকশন করা হয় তখন দেখা যায় ছোট 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 হয়ে এরকম ভাবে আর কি মাইক্রো অ্যাবসেস হয়ে যাচ্ছে। সো সাইট হচ্ছে সিএনএস, মাসল, সাবকিউটেনিয়াস টিস্যুস, গ্লোব অফ দি আই। In the CNS, larvae most often occupy the brain hemisphere. They may also found in the cisterna ventricles, resulting hydrocephalus. Infection in a specific site can induce epilepsy, mental disturbance, or a meningeal syndrome. So এগুলো ধরনের আর কি জিনিসগুলো করে থাকে, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। টিনিয়া সোলিয়াম এই ধরনের জিনিসগুলো করে, নিউরোসিস্টিসার্কোসিস করে। প্যাথোজেনেসিস অফ সিস্টিসার্কোসিস যদি বলা হয়, টিনিয়া সোলিয়াম has the ability to develop both adult and larva stage in human. দুটাই করতে পারি। টিনিয়া সোলিয়াম eggs are ingested from the fecally contaminated water or by anus to mouth transfer of infective eggs. They may hatch in the gut, spread systematically, causes human
cysticercosis এরকম ভাবে বলা হয়। Human cysticercosis may also cause when reverse peristalsis induced by adult tinea solium in the gut returns gravid segment into the duodenum where the egg has and release invasive on-course pairs. এগুলো জাস্ট একটা তোমাদের প্যাথোজেনেসিস যদি কখনো জিজ্ঞেস করে থাকে তাহলে হয়তো বা তোমাদেরকে এরকম বলার লাগতে পারে, আদারওয়াইজ তোমাদের খুব একটা বেশি জরুরি না। Human cysticercosis found commonly in Latin America, Mexican agricultural workers in California, other western states, এই সব জায়গায় cysticercosis এরকম ভাবে পাওয়া যায়। Human cysticercosis apparently cannot develop from eggs of Tinea saginata. Okay. Diagnosis যদি বলা হয়, diagnosis of adult worm infection similar to that of the Tinea saginata, যেটা স্টুল থেকে আমরা সেগমেন্ট দেখে আমরা হচ্ছে যে করতে পারি, ডিফারেনশিয়েট করতে পারি। আরেকটা যেটা বলা হয় যেটা সেটা হচ্ছে আমরা সিস্টিসার্কোসিস যেটা যেটা নিউরোসিস্টিসার্কোসিস, সেটা রেডিওলজি সেরোলজি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অনেক সময় করা যেতে পারে, যেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। রেডিওলজি হচ্ছে যেমন এমআরআই এর মাধ্যমে এটা কনফার্ম করা যায়, এবং হচ্ছে সেরোলজিক ডায়াগনোসিস কিছু কিট আছে, এলাইজা কিট। আর সিএসএফ থেকে যদি আমরা হচ্ছে যে পিসিআর করি তাহলে 100% সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি, সুতরাং সেখান থেকে আমরা এরকম ভাবে ডিটেক্ট করতে পারি, যদিও বাংলাদেশে এরকম ভাবে কোনো জায়গায় পিসিআর এর মাধ্যমে ডিটেক্ট করা হয় না। এলাইজা যেটা আছে সেটা খুব ইউজফুল। এলাইজার মাধ্যমে আর কি অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি দুটোই দেখা হয়। প্লেন রেডিওগ্রাফ অফ সফট টিস্যু মে ডেমনস্ট্রেট দ্য ওভারঅল elongated cyst if they are wholly or partially calcified. Cysts in muscles are usually aligned with the fibers. Soft tissue or brain calcification is strongly indicative of cysticercosis. CT scan হচ্ছে মোস্ট ইউজফুল, এবং হচ্ছে যে অনেক সময় আর কি এটা দেখা যায় যে ছোট 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 এরকম ভাবে স্টাক, মানে দেখে আর কি বোঝা যায় যে ব্রেনের সিটি স্ক্যান দেখে যে এটা মোটামুটি ভাবে শিওর হওয়া যায়, সুতরাং ফার্দার এরকম সেরোলজিক্যাল টেস্টের প্রয়োজন পড়ে না। সো নেক্সট হচ্ছে ইকানোকক্কাস গ্র্যানুলোসাস। ইকানোকক্কাস গ্র্যানুলোসাসের যেটা আরেকটা নাম হচ্ছে হাইড্রাইটিড টেপওয়ার্ম। ডিজিজ প্রডিউস করে যেটা সেটা ইকাইনোকক্কোসিস অথবা হাইড্রাইটিড ডিজিজ। প্লিজ এই কথাটা কিন্তু প্রত্যেক 3 জন স্টুডেন্টের মধ্যে 2 জনকে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে হাইড্রাইটিড ডিজিজ ইকানোকক্কাস গ্র্যানুলোসাস কি ডিজিজ করে, অথবা হাইড্রাইটিড ডিজিজ কোন অর্গানিজম দিয়ে হয়। ওকে, সো ইকাইনোকক্কোসিস, যেটা ইকাইনোকক্কাস থেকে ইকাইনোকক্কোসিস এসছে, প্রত্যেকটা অর্গানিজমের নামের সাথে মিল রেখে সাধারণত ডিজিজগুলোর নামকরণ করা হয়, সুতরাং সেভাবেই তোমরা আর কি নামগুলো বলে দিবা আর কি। ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস ইকাইনোকক্কোসিস করে অথবা হাইড্রাইটিড ডিজিজ করে, এটা একটা জুনোটিক ডিজিজ। ওকে, one or more massive cyst করে can develop in any tissue site, যে কোনো বডি টিস্যু সাইটে করতে পারে। মরফোলজিক্যাল ফর্ম হচ্ছে অ্যাডাল্ট স্টেজ আর লার্ভাল স্টেজ অর হাইড্রাইটিড লার্ভা, যেটা হচ্ছে যে হাইড্রাইটিড সিস্ট করে থাকে। ওকে, অ্যাডাল্ট স্টেজ এন্ড লার্ভাল স্টেজ দুটো মরফোলজিক্যাল ফর্ম। লার্ভাল স্টেজটাই হচ্ছে হাইড্রাইটিড লার্ভা বা হাইড্রাইটিড সিস্ট। ওকে, হোস্ট বলতেছে ডেফিনেটিভ হোস্ট ডগ এন্ড ওয়াইল্ড ক্যানাইন অ্যানিমাল। ওকে, এরা হচ্ছে যে ডেফিনেটিভ হোস্ট। ইন্টারমিডিয়েট হচ্ছে যে শিপ এন্ড আদার হার্বিভোরস। হিউম্যান হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট, মনে রাখবা। যে বেসিক রুলসটা তোমাদের শিখিয়েছিলাম সেটা আর কি। Human is the man is the definitive host of all parasite except, okay, প্রোটোজোয়ার ক্ষেত্রে হচ্ছে যে প্লাজমোডিয়াম এন্ড টক্সোপ্লাজমা, আর হচ্ছে যে হেলমিনথসের ক্ষেত্রে ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস, মনে রাখবা। ওকে, সাইট অফ দ্য হাইড্রাইটিড সিস্ট হচ্ছে মোস্ট কমন হচ্ছে লিভার, লাংস, হার্ট, ব্রেইন, কিডনি, লং বোনস, এগুলোতে আর কি যে কোনো জায়গায় হাইড্রাইটিড সিস্ট ডেভেলপ করতে পারে। বাট হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট? ইট ইজ দ্য লিভার, এটা হচ্ছে মোস্ট কমন সাইট হচ্ছে হাইড্রাইটিড সিস্ট হওয়ার জন্য। ওকে, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সাইট এন্ড সাইজ অফ দ্য সিস্ট রিজেম্বল দোজ অফ স্লো গ্রোয়িং টিউমার, causes gradually increasing pressure effects on different organs, এই ধরনের জিনিসগুলো করে থাকে। যে একটা টিউমার স্ট্রাকচার হচ্ছে, টিউমার লাইক স্ট্রাকচার হচ্ছে, সেটা আশেপাশে অর্গানকে প্রেসার দিচ্ছে, সেই প্রেসার ইফেক্ট গুলো সাধারণত এরকম ভাবে দেখা যায়, ক্লিনিক্যাল ফিচার হিসেবে দেখা যায়। যদি হাইড্রাইটিস স্ট্রাকচার হয়ে যায় তাহলে এটা হচ্ছে অ্যানাফাইল্যাকটিক শকে চলে যাবে, অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হবে এবং টাইপ 1 রিঅ্যাকশন হয়ে যাবে প্রিভিয়াসলি অ্যাসিম্পটোম্যাটিক ইন্ডিভিজুয়ালের জন্য। ওকে, সুতরাং এটা হচ্ছে যে খুব ডেঞ্জারাস। দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল একটা হাইড্রাইটিস সিস্ট আছে, এবং যে কেউ যদি ভুলবশত একটা সিরিঞ্জ নিয়ে নিডল নিয়ে প্রিক করে অ্যাসপিরেট করার জন্য, সেখান থেকে যদি ফ্লুইড বের হয়ে যায়, পরবর্তীতে এক টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হবে এবং পেশেন্ট আর কি মারা যাবে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, আল্ট্রাসাউন্ডে মোটামুটি মোর অর লেস কনফার্ম করে দেয় যে এটা হচ্ছে হাইড্রাইটিস সিস্ট নাকি এটা হচ্ছে যে অন্য কোনো অ্যাবসেস, লিভার অ্যাবসেস।
স্ট্রাকচার যদি বলা হয় অ্যাডাল্ট ফর্মে রিলেটিভলি মাইনুট এবং লেস দ্যান 1 সেন্টিমিটার লং হয়ে থাকে, 3 to 5 সেগমেন্টস থাকে। স্কলেক্স হ্যাজ 4 সাকার্স, 1 গ্রোয়িং সেগমেন্ট থাকে আর 1 to 2 গ্র্যাভিড সেগমেন্ট উইথ হান্ড্রেডস অফ এগ থাকে। সুতরাং এভাবে হচ্ছে যে অ্যাডাল্ট ফর্মের স্ট্রাকচার হয়ে থাকে। এই স্ট্রাকচারটা অনেক সময় অ্যাডাল্ট ফর্মের স্ট্রাকচারটা অনেক সময় আর কি তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে থাকে, ওই জন্য তোমরা এটা খেয়াল রাখবা। হাইড্রাটিড যেটা স্ট্রাকচার সেটা আর কি তোমাদের ভাই ভাই আসে রিটেনেও, ভাই ভাই জিজ্ঞেস করে রিটেনেও আসে। এটা হচ্ছে স্লো গ্রোয়িং উইথ ল্যামিনেটেড শীথ সারাউন্ডেড বাই ফাইব্রাস রিঅ্যাক্টিভ টিস্যু অফ হোস্ট। ওকে, যে আশেপাশে যে টিস্যুগুলো আছে সেগুলো রিঅ্যাকশন করে ফাইব্রাস টিস্যু কনভার্ট হয়ে যায় এবং হোস্ট এরিয়া আর কি, এবং পরবর্তীতে ওটাকে একটা সারাউন্ডেড করে থাকে, ঘিরে রাখে। ফ্লুইড ফিল্ড উইথ এ জার্মিনেটিভ ইনার লাইনিং, একটা ইনার লাইনিং থাকে জার্মিনেটিভ, ওই ইনার লাইনিং দিয়ে এটা আর কি একটা ফ্লুইড থাকে, ঠিক আছে। স্কলেক্স বাডেড অফ ইনটু লুমেন ফ্রম দি ইনার লেয়ার। স্কলেক্স মানে যেগুলা হেড, মাথা যেগুলো বের হয় সেগুলো ইনার লেয়ার থেকে তৈরি হয়। অ্যাজ দ্য স্কলেক্স ইন দি হাইড্রেটেড ফ্লুইড রিজিউমস স্যান্ড গ্রেইনস, বালু কণার মতো মনে হয়। সো দিস আর কল্ড হাইড্রেটেড স্যান্ড। এটা তোমাদের লাল কালিতে দাগায় রাখছে এই কারণেই যে এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, দিস বানান এখানে একটু ভুল হয়ে গেছে। তো সো হাইড্রেটেড স্যান্ড যেটা, সেটা আর কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাইড্রেটেড স্যান্ড ভাই ভাই জিজ্ঞেস করে হোয়াট ইজ হাইড্রেটেড স্যান্ড। ওকে, ইভেন তোমাদের বলতে পারে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ হাইড্রেটেড সিস্ট। তো হাইড্রেটেড সিস্ট হচ্ছে হাইড্রেটেড স্যান্ড, হাইড্রেটেড ফ্লুইড, এগুলো নিয়ে আর কি তৈরি। হাইড্রেটেড স্যান্ড কি, স্কলেক্স যেগুলো আর কি, ব্রুট ক্যাপসুল, স্কলেক্স, এগুলো যখন তলানির মধ্যে জমা হয়ে থাকে সেগুলোকে হাইড্রেটেড স্যান্ড বলে। সুতরাং তোমরা এই ধরনের জিনিসগুলা মনে রাখবা। লাইফ সাইকেল বলতেছে eggs passed by dog, ingested by sheep or other herbivores or by men who have close contact with the dog। লাইফ সাইকেলটা, এবং এই লাইফ সাইকেল গুলো হচ্ছে যে কয়েকটা অ্যানিমেলের মধ্যে হয়ে থাকে। ডগ আর শিপ, এই দুটা সাইকেলটা হচ্ছে সবচেয়ে অপটিমাম ওয়ান। হ্যাঁ, হিউম্যানটা তো অ্যাক্সিডেন্টাল, যেটা আগে বলা হয়েছে। তো ডগ শিপ সাইকেল এটা অপটিমাম। আদার্স কি আছে, ডগ ক্যামেল, খেয়াল করো কুকুরের সাথে ক্যামেলের, ওকে, উটের। ডগ হর্স, উলফ মুজ, উলফ অর কিওটো অ্যান্ড ডেয়ার, ঠিক আছে। এই ধরনের একটা সাইকেল নিয়ে লাইফ সাইকেলটা পাস করে থাকে ইকানোককাস গ্র্যানুলোসাস। উইদিন দ্য শিপ অর হিউম্যান ইন্টারমিডিয়েট হোস্ট এগ হ্যাচ, অনকোস্ফিয়ার্স পেনিট্রেট দ্য গাট, মাইগ্রেট করতে থাকে, দেন আলটিমেটলি হাইড্রেটেড সিস্টার ফর্ম করে। ওকে, এটা অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলে, এই জন্য তোমরা জিনিসগুলো খেয়াল রাখবা। প্যাথোজেনিক ইফেক্টস কি করে, জন্ডিস করতে পারে, পোর্টাল হাইপারটেনশন করতে পারে, লিভারের মধ্যে যদি একটু বড় সাইজ হয়, ছোট সাইজ হলে কিন্তু করবে না, একদম নরমাল থাকবে, অ্যাসিম্পটোমেটিক মানুষটা থাকবে। ইনসিডেন্টাল ফাইন্ডিংস হয়। হোয়াট ইজ ইনসিডেন্টাল ফাইন্ডিংস? আচ্ছা ঠিক আছে, আমি একটা রুটিন পরীক্ষা করি তো কেমন আছে শরীরটা একটু দেখি তো, রক্তের অন্যান্য টেস্ট করলো, তখন হঠাৎ করে দেখলো যে লিভারের মধ্যে একটা সিস্ট। সো দিস ইজ দি ইনসিডেন্টাল ফাইন্ডিংস। সুতরাং এরকম ধরনের আর কি যে জন্ডিস হয়ে যাবে, লিভারে একদম ড্যামেজ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। সো তোমাদের ওরকম ভাবে আর কি খেয়াল রাখতে হবে যে একটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস হিসাবে হাইড্রেটেড সিস্টটা ধরা পড়ে। এছাড়া যদি লাংসে যদি হয়ে থাকে তাহলে হেমাপ্টাইসিস ডিসনিয়া হতে পারে, যদি দেখা যায় যে অ্যাকিউট ইনফ্লামেটরি ইফেক্টস করে এবং সেটা হচ্ছে যে ব্রেইন এবং স্পাইনাল কর্ডে ইনফেকশন করে থাকে। সুতরাং আর কি তোমার জিনিসটা খেয়াল রাখবে। হ্যাবিটেট কোথায়? সাধারণত ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। সাউথ আমেরিকা, সাউদার্ন এন্ড সেন্ট্রাল রাশিয়া, ইস্ট আফ্রিকা, দেন ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটস আর বাংলাদেশেও পাওয়া যায়। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, যেমন টিনিয়া সাজানেটা, টিনিয়া সোলিয়ামের মধ্যে টিনিয়া সাজানেটা বাংলাদেশে বেশি পাওয়া যায়, সোলিয়ামটা খুব একটা পাওয়া যায় না। ওকে, ইকানোককাস গ্র্যানুলোসাসের মধ্যে এটা বাংলাদেশে পাওয়া যায়, একদমই যে পাওয়া যায় না তা না, ভালো মতনই পাওয়া যায়, প্রচুর দেখা যায় যে এরকম ভাবে আমাদের ডিটেক্ট হচ্ছে। ট্রান্সমিশন হয় কিল্ড শিপ ফিড বাই ডগস মেইনটেইন দ্য ইনফেকশন। ওকে, তাহলে একটা যখন শিপ মরে যায় তখন সেটা যখন একটা কুকুর খায় শিপের মাংসটা, তখন সাইকেলটা কন্টিনিউ হয়ে থাকে। শিপ ইনজেস্ট এগস উইথ ডগ ফিসেস ইন দেয়ার গ্রেজিং, সোর্স অফ মোস্ট হিউম্যান ইনফেকশন, ডগ ফিসেস কন্টেনিং একাটোকক্কাস গ্র্যানুলোসাস এগস which often adhere to the fur, মানে লোমের মধ্যে থাকে, of the dogs taken by the humans। যখন দেখা যায় যে কুকুরগুলা, অনেক মানুষ কুকুর পুষে এবং হচ্ছে যে কুকুরের মধ্যে যদি দেখা যায় যে ফিসেস লেগে আছে, তাহলে দেখা যায় সেগুলো হিউম্যান ইনটেক করতেছে, তখনই আর কি ইনফেকশনটা হয়ে থাকে। সুতরাং কুকুরকে এই জন্য যারা কুকুর পুষবে তারা সেটাকে ভালো করে গোসল দিবে, শ্যাম্পু দিয়ে গোসল করতে হয় এবং অনেকে তাই করে থাকে। ওকে, সো ল্যাব ডায়াগনোসিস যদি বলা হয় সিমটমস অফ এ টিউমার লাইক হবে এবং ইউসোনোফিলিয়া হবে। কোন একটা পেশেন্টে ইউসোনোফিলিয়া হলে সাসপেক্ট করবা যে হেলমিনথিক ইনফেকশন হওয়ার চান্স আছে। এই জন্য
অনেক ডার্মাটোলজিস্ট যারা কি করে, যদি কোনো একটা অ্যালার্জিক রিয়াকশন নিয়ে আসছে কোনো রোগী, বা বলতেছে আমার অ্যান্টিহিস্টামিন খাই তবুও আমার দেখা যায় যে অ্যালার্জিক রিয়াকশন যায় না, বারবার হচ্ছে, আমি অসহ্য হয়ে যাচ্ছে, তখনই আর কি ডার্মাটোলজিস্টরা হচ্ছে যে একটা হেলমিনস, অ্যান্টি হেলমিনস একটা কোর্স দিয়ে দেয়। কারণটা হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের দেখা যায় যে এরকম ভাবে হেলমিনস এর জন্য ইওসিনোফিলিয়া হয়ে থাকে, অনেক হেলমিনথিক ইনফেকশনের জন্য ইওসিনোফিলিয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইন্টারডার্মাল একটা টেস্ট, যেটা ক্যাসোনিস টেস্ট, এটা শর্ট নোট দেয়, এটা ইন ভিভো স্কিন টেস্ট, শর্ট নোট দেয়, বারবার বলতেছে রিটেনে ক্যাসোনিস টেস্ট। তোমরা এটা ক্যাসোনিস টেস্ট হচ্ছে লিখবা যে এটা কি, তারপরে দেন লিখবা এটা প্রিন্সিপল, প্রসিডিউর, ইন্টারপ্রিটেশন, রেজাল্ট, আর হচ্ছে যে তোমরা পরবর্তীতে যদি একটা পারো তাহলে একটা ছবি দিতে পারো, আদারওয়াইজ দরকার নাই। ইন ভিভো স্কিন টেস্ট উইথ হাইড্রেটেড অ্যান্টিজেন। ওকে, সেরোলজিক্যাল কিছু টেস্ট আছে, যেমন ইনডাইরেক্ট হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, লেটেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, আর এলাইসা। ওকে, এলাইসার মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা এরকম ভাবে সেরোলজি টেস্টের মাধ্যমে দেখে থাকি। আল্ট্রাসাউন্ড ইমেজিং আমরা করতে পারি, ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং, দ্যাট ইজ এমআরআই, কম্পিউটেড এক্সাল টোমোগ্রাফি, দ্যাট ইজ সিটি স্ক্যান করতে পারি। রেডিওগ্রাফস আর লেস প্রিসাইজ অর ইউজফুল অলদো দে ডেমনস্ট্রেট হলো সিস্ট এরিয়া। ঠিক আছে, কিন্তু আল্ট্রাসাউন্ডতে কিন্তু আল্ট্রাসাউন্ডোলজিস্টরা একদম অ্যাকুরেটলি বলে দেয় যে দিস ইজ, কারণ হচ্ছে যে স্কলেক্স গুলো আছে সেগুলো দেখেই বলে দেয় যে এটা শুধুমাত্র যদি ফ্লুইড থাকতো তাহলে স্কলেক্স গুলো থাকতো না, যে যখন অ্যাবসেস হবে শুধুমাত্র ফ্লুইড থাকবে। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে যে ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। নেক্সট হচ্ছে হাইমেনোলেপিস স্পেসিস, এটা তোমাদের জাস্ট নামটা জেনে রাখো, খুব একটা বেশি জিজ্ঞেস করে না। দুইটা স্পেসিস আছে, হাইমেনোলেপিস নানা, হাইমেনোলেপিস ডাইমিনিউটা। তো হাইমেনোলেপিস নানার আরেকটা নাম হচ্ছে ডোয়ার্ফ টেপওয়ার্ম, আর একটা হাইমেনোলেপিস ডাইমিনিউটা হচ্ছে রেড টেপওয়ার্ম। ঠিক আছে, তো হাইমেনোলেপিস নানা যেটা ডোয়ার্ফ টেপওয়ার্ম, সেটা হচ্ছে ইনফেকশন অফেন অ্যাসিম্পটোমেটিক, হেভি ইনফেকশন ইনডিউস এন্টেরাইটিস with nausea, vomiting, diarrhea, abdominal pain and dizziness. Massive infection follow auto reinfection. Okay, auto reinfection করতে হবে। auto infection কি? Eggs from initial infection in non-immune host can hatch, invade the villi, produce a second generation of worm. Since many eggs can be involved, this pathway can lead to massive infection with several thousands worms. So auto infection, এখানে আরেকটা তোমরা পাবা auto infection, সেটা হচ্ছে কি যে আমরা যখন আরেকটা হেলমিনস পড়বো সেটা হচ্ছে নেমাটোড, সেখানে আর কি আমরা দেখতে পারবো যে অটো ইনফেকশন, রি-ইনফেকশন বলে শব্দ পাচ্ছ। ওকে, ডায়াগনোসিস বলতেছে ডায়াগনোসড অ্যাকুরেটলি এন্ড র্যাপিডলি বাই ইন্সপেক্টিং দ্য স্টুল ফর এক্স। হ্যাঁ, আমরা হচ্ছে স্টুলের যদি এক্সামিনেশন করি এক্স এর জন্য, তাহলে আমরা দেখতে পারবো। এভাবে ডায়াগনোসিস করা হয়, অন্য কোনো উপায় নাই। নেক্সট হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, এটা আর কমন নেম হচ্ছে ব্রড ফিশ টেপওয়ার্ম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করবেই করবে, প্রত্যেক 3 জনের মধ্যে 3 জনকে জিজ্ঞেস করবে। ওকে, সো ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম হচ্ছে ব্রড ফিশ টেপওয়ার্ম, এটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে মেজরিটি অ্যাসিম্পটোম্যাটিক থাকে। ওকেশনালি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, ফ্যাটিক, ভমিটিং, ডিজিনেস, নামনেস অফ ফিঙ্গার্স এন্ড টোজ মে বি প্রেজেন্ট। ঠিক আছে, এই ধরনের একটা নন স্পেসিফিক সিম্পটম এরকম থাকতে পারে। ইওসিনোফিলিয়া develops during the early stages of worm growth. Okay, host কি বলতেছে, human is the definitive host আর intermediate host হচ্ছে fish. ওকে, প্যাথোজেনেসিস বলতেছে যে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করবে, যেটাকে টেপওয়ার্ম অ্যানিমিয়াও বলা হয়, which is exacerbated by the worm's uptake of vitamin B12 এবং is now seldom, মানে খুব কম দেখা যায় এখন আর কি, রেজাল্ট অফ ইমপ্রুভ ডায়েট, প্রিন্যাটাল কেয়ার এবং হচ্ছে রেডি ট্রিটমেন্ট। ওকে, এইসব কারণে দেখা যায় যে এটা কম দেখা যায়। সো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ দ্য অ্যানিমিয়া কজড বাই ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। কিছু কিছু হেলমিনস আছে অ্যানিমিয়া করে থাকে, তার মধ্যে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করবে হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, হুকওয়ার্ম করবে হচ্ছে কি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। তোমরা এই কথাটা কিন্তু মনে রাখবা। ওকে, কেন করে সেটা তোমরা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হয়? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য। এই হেলমিনসটা এরকম ভাবে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যাবজর্পশন হতে দেয় না, যার ফলে দেখা যায় যে এটা এরকম ভাবে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে। ওকে, রিইনফেকশন ইজ অলসো কমন, একবার ইনফেকশন হওয়ার পর কোনো ইমিউনিটি ডেভেলপ হয় না, যার ফলে রিইনফেকশন হয়ে থাকে। ডায়াগনোসিসের ব্যাপারে বলতেছে যে ওভাইড অপারকুলেটেড এগস পাস্ট ইন দি অ্যাবান্ডেন্স ইন দি হিউম্যান স্টুল আর ডায়াগনস্টিক। সুতরাং আমরা এভাবে একটা এগ দেখে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে ফেলবো স্টুলের মধ্যে, এবং সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে দিস পেশেন্ট ইজ ইনফেক্টেড উইথ ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। ওকে, so this is all about the cystode and end of this today's class. So তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার হয়তোবা নেক্সট ক্লাসে দেখা হবে, তখনকার পর্যন্ত আল্লাহ হাফেজ।